স্টার্ট স্যার। পুরো বোর্ড আছে। দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের সকলকে স্বাগত। আমরা আজকে আলোচনা করব দশম অধ্যায়। আশা করি তোমরা টেবিলে খাতা কলম বই নিয়ে বসে যাও। দশম অধ্যায়ের আর্থিক বিবরণী, এটা বাধ্যতামূলকভাবে এই অধ্যায় থেকে দুটি অঙ্ক প্রতিবারই আসে, সবসময় আসে। এই কারণে আমার পরামর্শ, এই অধ্যায়টা অত্যন্ত নিখুঁতভাবে তোমরা অনুশীলন করবে, যাতে দুটো অঙ্ক আসলে, হিসাব আসলে অবশ্যই তোমরা পারবে। তো চলো আমরা আজকে মূল বইয়ের 3 নম্বর অঙ্কটা করাবো। 3 নম্বর অঙ্কটা হলো জাফরিন অ্যান্ড সন্স। 3 নম্বর অঙ্কটা তোমরা খুলে ফেলো হিসাবটা, জাফরিন অ্যান্ড সন্স। জাফরিন অ্যান্ড সন্সের দেখো ক, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। এই ধরনের সমস্যা সবসময় পরীক্ষায় আসে। তো এখন এটা তোমরা পারতে হলে কি জানতে হবে? বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের একটা সূত্র আছে। এটা তোমার 146 পৃষ্ঠায় তোমরা পাবে, বইটা খোলো। 146 পৃষ্ঠায় যে সূত্রটা আছে সেটা কিরকম আমি বলি। বিক্রিত পণ্যের ব্যয় সমান প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত খরচ সমূহ বিয়োগ সমাপনী মজুত পণ্য। এই সূত্রটা যদি তোমাদের জানা থাকে তাহলে সহজেই তোমরা সমস্যাটা সমাধান করতে পারবে। তাহলে এই সূত্রের উপর ভিত্তি করে আমাদের এই 3-এর পথে প্রারম্ভিক মজুত পণ্য নেই, তাহলে আমরা লিখবো না, কিন্তু ক্রয় আছে। তাহলে দেখো, এই ক্রয় 1,45,000 টাকা। তারপরে বাদ বহি ফেরত আছে, মানে ক্রয় ফেরত। এই দেখো, বাদ বহি ফেরত 6,500, এটা মাইনাস করলে হয় 1,43,500। এটার নামে হচ্ছে নিট ক্রয়। এখন নিট ক্রয়ের সাথে না ক্রয় সংক্রান্ত খরচ যোগ করতে হয়, কিন্তু এই অঙ্কে, এই হিসাবে ক্রয় সংক্রান্ত খরচ নেই, তাহলে আমরা লিখবো না। তাহলে আমরা কি করব? এই নিট ক্রয় থেকে আমরা বাদ দিয়ে দিব সমাপনী মজুত পণ্য। দেখো, সমন্বয়ে 1 নম্বরে আছে অবিকৃত পণ্যের মূল্য 63,500 টাকা। এই 63,500 টাকা বাদ দিয়ে দিলে আমরা পেয়ে যাব 80,000 টাকা। এটাই হচ্ছে বিকৃত পণ্যের ব্যয়। তাহলে উত্তর 80,000 টাকা। একেবারে সহজ। তাহলে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করো। এই ধরনের অঙ্ক তোমাদের আমি বাড়ির কাজ দিব, তোমরা আশা করি মনের আনন্দে বাসায় বসে নিরাপদে সমস্যাটা করে ফেলবা। তো চলো আমরা এখন 3-এর খতে চলে যাই। আমি বোর্ড মুছি, তোমরা খাতায় বিশদ আয় বিবরণের একটা ছক এঁকে ফেলো। তোমরা উপরে লেখো জাফরিন অ্যান্ড সন্সের বিশদ আয় বিবরণী। এইভাবে লেখো, জাফরিন অ্যান্ড সন্সের বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণীতে আমাদের খতে কি বলছে জানো? প্রশ্নটা পড়ে আমি শোনাচ্ছি। মোট মুনাফা 47,000 টাকা ধরে জাফরিন অ্যান্ড সন্সের বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। মোট মুনাফা দেওয়া আছে, তাহলে আমরা কি করব? পরিচালন মুনাফা বা ক্ষতি বের করব, আর নিট মুনাফা বা ক্ষতি দুইটার একটা বের হবে। তাহলে চলো দেখো, 2017 সালে 30শে জুন তারিখে সমস্ত বছরের জন্য, এটা লেখা হবে সমস্ত বছরের জন্য। এইভাবে তোমরা উপরে প্রতিষ্ঠানের নাম, হিসাবের নাম, তারিখ এটা অবশ্যই লিখবা। তারপরে পেন্সিল দিয়ে সুন্দর করে রাখবা, পেন্সিল দিয়ে স্কেল দিয়ে। এই
টাকার ঘর তিনটা লেখো। এই টাকা টাকা এই টাকা, এখানে লেখো বিবরণ। প্রথমে লিখে হলো মোট মুনাফা, ব্র্যাকেটে লেখো প্রশ্নে প্রদত্ত। প্রশ্নে প্রদত্ত মোট মুনাফা কত দেওয়া আছে? 47,000 লেখো, এখানে লেখো 47,000 টাকা। এখান থেকে তোমরা জানো পরিচালন ব্যয়গুলি বাদ দিতে হয়। এখন পরিচালন ব্যয় কি কি হতে পারে এটা তোমরা ইয়া করবা, এই 143 পৃষ্ঠায় পরিচালন ব্যয়ের একটা তালিকা দেওয়া আছে। এটা অবশ্যই এই বন্ধের মধ্যে একটু দেখে ফেলবা, কয়েকবার দেখলে স্মরণে থাকবে। আর পরিচালন ব্যয় কাকে বলে সেটা আমি বলতে পারি, অর্থাৎ ব্যবসা পরিচালনা করতে যে ব্যয়গুলি হয় সেগুলিকে বলা হয় পরিচালন ব্যয়। তাহলে এখন ব্যবসা পরিচালনা করতে যে পরিচালন ব্যয় কি কি হতে পারে, এই অঙ্কে কি কি আছে, যেমন আমি প্রথমে দেখতেছি, দেখো 3-এর প্রশ্ন হলো তোমরা টেবিলে বহি পরিবহন, এটা পরিচালন ব্যয়। আমরা বহি পরিবহন দিয়ে প্রথমে দেখো পরিচালন ব্যয়, লেখো বহি পরিবহন 15,500। তারপর লেখো মেয়াদ উত্তীর্ণ ভাড়া। ভাড়া কিন্তু অগ্রিম দেওয়া আছে, অগ্রিমটা আসবে না, অগ্রিমটা সম্পদ। কোনটা আসবে জানো? সমন্বয়ে দেওয়া আছে 6,000 টাকা মেয়াদ উত্তীর্ণ, এই মেয়াদ উত্তীর্ণটা পরিচালন ব্যয়, অতটুকু আসবে। মেয়াদ উত্তীর্ণ ভাড়া 6,000। তারপরে আসবে ব্যাংক চার্জ। দেখো তোমরা অঙ্কে সমস্যায় দেখো, এটাও পরিচালন ব্যয়, ব্যাংক চার্জ 2,000 টাকা। তারপরে দেখা যাচ্ছে প্রদত্ত নগদ বার্তা, প্রদত্ত নগদ বার্তা, এইটাও পরিচালন ব্যয় 7,500 টাকা। তারপরে দেখো ইজারা সম্পত্তির অবলোপন অংশটা পরিচালন ব্যয়, তাহলে দেখো ইজারা সম্পত্তির অবলোপন, ইজারা সম্পত্তির অবলোপন ব্র্যাকেটে লিখতে পারো 1,20,000 টাকা টোটাল সম্পদ, এটা 8 ভাগের 1 ভাগ, 8 ভাগের 1 ভাগ কাটাকাটি করলে হয় কত জানো? 15,000 টাকা। এই 15,000 টাকা আমরা অবলোকন করব। তারপর লেখো সমাপনী কুড়ি ও সন্দেহজনক সঞ্চিতি, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকে বুঝে না, বুঝে নাও। সমাপনী কুড়ি, এটা সব সময় পরীক্ষায় আসে। সমাপনী কুড়ি ও সন্দেহজনক দেনা সঞ্চিতি, এটা হচ্ছে 3,500 টাকা। 3,500 টাকা কিভাবে হবে জানো? 73,000 টাকা থেকে তুমি 3,000 টাকা বিয়োগ করবা। এই যে ওই যে নতুন কুড়ি আছে সমন্বয়ে দেখো নতুন কুড়ি, এই 3,000 টাকা বাদ দিলে হয় কত জানো? 70,000। এই 70,000-এর উপরে 5% সঞ্চিতি ধরবা, তাহলে 3,500। তারপরে এটা থেকে বাদ দিবা বাদ 20 ও সন্দেহজনক দেনা সঞ্চিতির উদ্বৃত্ত, দেখো 20 ও সন্দেহজনক দেনা সঞ্চিতি উদ্বৃত্তটা কিভাবে হবে জানো? পুরাতন সঞ্চিতি হচ্ছে 3,500 বিয়োগ নতুন কুড়ি হচ্ছে 3,000। এটা কিন্তু অনেকেই বুঝে না, আমি আবারও বলছি তোমরা এটা বুঝে নাও। বইয়ে দেখো পুরাতন সঞ্চিতি আছে 3,500, এটা থেকে বিয়োগ করবা সমন্বয়ের নতুন কুড়ি 3,000, তাহলে বিয়োগ করবা আমরা পাবো কি? এই 500 টাকা। এই 500 টাকা আমরা মাইনাস করবো 3,500 থেকে, তাহলে আমাদের এই পরিচালন ব্যয় হবে এই বর্তমান বছরে 3,000।
তারপর লেখো এই এখন এইগুলি আমরা কি করবো জানো, যোগ করে দিব। যোগ করলে হয় 49,000, 3 দিয়ে 5, 15,500, 6,000, 2,000, 7,500, 15,000, 3, 7। এই 49,000 কি করবা, 47,000 থেকে বিয়োগ দিলে হয় -2,000। তার মানে আমরা পাইলাম পরিচালন ক্ষতি। লেখো পরিচালন ক্ষতি। তাহলে এই হিসাবে আমরা কিন্তু পরিচালন লাভ হয় নাই, এই হিসাবে কি হয়েছে, পরিচালন ক্ষতি। তাহলে এভাবে ঘাবড়াবা না, নিয়ম অনুযায়ী করবা। পরিচালন মুনাফাও হতে পারে, পরিচালন ক্ষতিও হতে পারে। এখন এই 2,000 টাকা পরিচালন ক্ষতির সাথে কি যোগ হয় জানো? যোগ অন্যান্য আয়। অন্যান্য আয়ের একটা তালিকা দেওয়া আছে 143 পৃষ্ঠায় মূল বইয়ে। এই অন্যান্য আয়গুলি শিখে নিবা, হ্যাঁ, একটু দেখে নিবা। আর অন্যান্য ব্যয়গুলি কি, এটার একটা তালিকা 143 পৃষ্ঠায় আছে, সেটাও শিখে নিবে। এগুলি যদি শিখে নাও তাহলে অঙ্ক করা, হিসাব করা ইজি ভাবে তোমরা অন্যান্য আয় চিহ্নিত করতে পারবা, অন্যান্য ব্যয়গুলি চিহ্নিত করতে পারবা। তো চলো, অন্যান্য আয় এই অঙ্কে আছে শুধু একটা, প্রাপ্ত নগদ বার্তা যোগ অন্যান্য আয়। লেখো প্রাপ্ত নগদ বার্তা। প্রাপ্ত নগদ বার্তা এই 11,000। 11,000 যদি আমরা যোগ করি তাহলে 9,000 হবে। এই 9,000 থেকে আমরা বাদ দিব কি জানো, বা অন্যান্য ব্যয়। অন্যান্য ব্যয় আছে একটা, ব্যাংক জমাতিরিক্তির বকেয়া সুদ। লেখো ব্যাংক জমা তিরিক্তির এই সুদ, সুদ লেখা হবে। এটা কত হাজার টাকা, এটা 40,000। কিন্তু ব্যাংক জমাতিরিক্তির দেখো একটা তারিখ দেওয়া আছে 31/1/2017। তার মানে 2017 সালের জানুয়ারির 31 তারিখ আমি ব্যাংক থেকে অতিরিক্ত উত্তোলন করেছিলাম, ব্যবসায়ী উত্তোলন করেছিল। তাহলে আমাদের অঙ্কটা শেষ হচ্ছে জুনের 30 তারিখ। তাহলে জানুয়ারি বাদ দাও, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 5 মাসের সুদ হবে। এই অঙ্কটাও কিন্তু ইম্পর্টেন্ট, মানে ক্যালকুলেশন করাটা। তাহলে এই 40,000 এর 5% লেখো, 40,000 ইন্টু 5% ইন্টু 12/5, মানে 5 মাসের। তাহলে আমরা যদি 5 মাসের হিসাব করি তাহলে হবে 2,500 টাকা। এটা যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের 6,500। এটাই হচ্ছে নিট মুনাফা, এই 6,500। সুতরাং এই নিট মুনাফার পরিমাণ হচ্ছে 6,500 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের এই যে বিশদ আয় বিবরণী করা হলো, এটা আমরা উত্তর পেলাম দুইটা। একটা হচ্ছে পরিচালন ক্ষতি 2,000 টাকা, আর নিট মুনাফা হচ্ছে 6,500 টাকা। তাহলে আমি আবারও বলছি, এই অঙ্কটা বিশদ আয় বিবরণী তুমি পারার জন্য কি জ্ঞান প্রয়োজন? তোমরা মোট মুনাফা তো দেওয়া আছে, তো মোট মুনাফার সাথে পরিচালন ব্যয়গুলি কি কি হতে পারে সেটা শিখে ফেলবা। শিখে অঙ্ক এই ধরনের আরেকটা বাড়ির কাজ দিব, তুমি প্র্যাকটিস করো। তুমি দেখবা অঙ্ক থেকে বা হিসাব থেকে পরিচালন ব্যয়গুলি সহজেই তুমি চিহ্নিত করে লিখতে পারবা। পরিচালন ব্যয়গুলি এই অঙ্কে পাওয়া গেছে টোটাল কত, 49,000। তাহলে আমরা পরিচালন ব্যয়টা বাদ দিলে আমাদের হয় 2,000 টাকা পরিচালন ক্ষতি। এই পরিচালন ক্ষতির সাথে অন্যান্য আয় একটা আছে, নগদ প্রাপ্ত বার্তা, এটা যোগ করলাম। আর অন্যান্য ব্যয় আছে ব্যাংক জমাতিরিক্তির সুদ, এটা আমরা বিয়োগ করলাম। তাহলে আমাদের পেয়ে গেলাম নিট মুনাফা 6,500 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা চলে যাব 3-এর গ। 3-এর গটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় আমি যে বাড়ির কাজটা দিব 20 মিনিটের মধ্যে সমস্যাটার সমাধান করতে চেষ্টা করবে। কেননা তোমরা পরীক্ষাতে কিন্তু এই ক খ গ এই তিনটা করার জন্য ম্যাক্সিমাম 20 মিনিট সময় পাবে। এই কারণে যত বেশি অনুশীলন করবে তত বেশি পারফেক্ট হবে। এই স্যারের এই কথাটা মনে রাখবে, তাহলে অবশ্যই তোমরা অ্যাকাউন্টিং ভালো রেজাল্ট করবে, দক্ষতা অর্জন করতে পারবে। আসলে ভালো রেজাল্ট থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাকাউন্টিংটা ব্যবহারিক বিষয়। এটা যদি দক্ষতা অর্জন করতে পারো তাহলে ভবিষ্যতে উচ্চশিক্ষায়, কর্মজীবনে অবশ্যই পেশাদার অ্যাকাউন্টেন্ট হতে পারবে। তাহলে এই কারণে এই সাবজেক্টে একেবারেই অবহেলা করবে না, আনন্দের সাথে বেশি বেশি অনুশীলন করবে। তবে চলো 3 গ। আমরা এখানে শুধু লিখবো, এখানে সমাপ্ত বছর হবে না, আর এই ঘরটা একই রকম, বা ঘরে কি হলো পেন্সিল দিয়ে রাস্তা দিয়ে ঘরটা দিয়ে হলো। আমরা লিখবো মাঝখানে আর্থিক অবস্থা বিবরণ। হ্যাঁ, আর্থিক অবস্থা বিবরণী। তারিখ হবে 2017 সালের 30 জুন তারিখে। এখানে সমাপ্ত বছর লিখবা নাকি? তারপরে আমরা ভিতরে ঘরটা লিখে হলো, আমি মুছে ফেলছি। তোমরা জানো আর্থিক বিবরণীতে দুইটা, উপরের একটা অংশ, নিচের একটা অংশ। উপরের অংশ হচ্ছে সম্পদ, সম্পদটাকে প্রথমে আমরা লিখবো স্থায়ী সম্পদ, এরপরে লিখবো চলতি সম্পদ। তাহলে লেখো স্থায়ী সম্পদ এখানে আছে শুধু একটা, সেটা কি? ইজারা সম্পত্তি। তাহলে লেখো স্থায়ী সম্পদ, এটার আন্ডারে লেখো ইজারা সম্পত্তি। এই তোমার 1,20,000। ইজারা সম্পত্তি হচ্ছে 1,20,000। এখান থেকে অবলোকনটা বাদ দিতে হবে, লেখা বাদ অবলোকন। বাদ অবলোকন হচ্ছে ওই 8 ভাগের 1 অংশ যেটা আমরা বাদ দিয়েছিলাম 15,000। এই 15,000 টাকা বাদ দাও, বিয়োগ করো, বিয়োগ করলে হয় 1,05,000। এরপরে লিখবা চলতি সম্পদ। স্থায়ী সম্পদ আর নাই, অন্য অঙ্কে হয়তো থাকতে পারে, কিন্তু এই অঙ্কে আমাদের এই হিসাবে নেই, একটাই স্থায়ী সম্পদ। এখন দেখো চলতি সম্পদ। চলতি সম্পদ তোমাদের এই 3 নম্বর প্রশ্নে চলতি সম্পদ কি আছে? প্রথমে আমরা দেখতে পাচ্ছি দেনাদার। দেনাদার হচ্ছে 73,000 টাকা। এই 73,000 এখান থেকে আমরা বাদ দিব কি? নতুন কুড়িন। কুড়িন একটা ওই সমন্বয় আছে, দেখো কুড়িন অবলোকন 3,000। এই কুড়িন অবলোকন 3,000, এটা সমন্বয় আছে, খেয়াল করে দেখো। বিয়োগ করলে হয় 70,000। তারপরে এখান থেকে আমাদের বাদ যাবে কি জানো? সমন্বয়ের সঞ্চিতি, সমাপনী, কুড়িন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি। লেখো সমাপনী, কুড়িন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি। এটা কত আমরা ক্যালকুলেশন করছিলাম? 70,000-এর 5%। 73,000 থেকে 3,000 বিয়োগ করবা, ওই কুড়িন 70,000, 70,000-এর 5% মানে 3,500। এটা আমরা বিয়োগ করলে হবে 63,500। এখন অগ্রিম ভাড়া, এটাও চলতি সম্পদ। লেখো অগ্রিম
ভাড়া, এটা 10,000। এখন এটা থেকে না বাদ দিবা কি জানো, ওই মেয়াদ উত্তীর্ণ ভাড়া যেটা সমন্বয়ে উল্লেখ আছে। এই মেয়াদ উত্তীর্ণ ভাড়াটা কেন বাদ দিব, এটা পরিচালন ব্যয় হিসেবে আমরা লিখেছিলাম। এই 6,000 টাকা মাইনাস হবে, এখানে 4,000 টাকা। সমাপনী মজুদ পণ্য, এটাও চলতি সম্পদ। এই সমাপনী মজুদ পণ্য আমি ব্র্যাকেটে লিখি, অবিকৃত পণ্য এই নামে আছে। অবিকৃত পণ্য মানে হচ্ছে সমাপনী মজুদ পণ্য, এই 63,500। এই তো আর তো নাই। এখন এগুলি যদি আমরা যোগ করি, এই তিনটা অ্যামাউন্ট 1,34,000, 1,34,000। এটার নাম দিতে পারো মোট চলতি সম্পদ, মোট চলতি সম্পদ। আর এটা হচ্ছে মোট স্থায়ী সম্পদ। তারপরে কি করবা, এই যোগ করে যোগ করলে হয় 2,39,000। দেখো 4 আর 5 9, 3 এই 2,39,000। এটা হচ্ছে মোট সম্পদ। লেখো মোট, হ্যাঁ শিক্ষার্থী দেখতে পাচ্ছ, এই তোমার তাহলে আমরা উপরের অংশটা হয়ে গেল। এখন আমরা নিচের অংশটা করে ফেলবো, মালিকানা সত্ত্ব ও দায় সমূহ। এখন যেহেতু ব্ল্যাকবোর্ডের নিচে জায়গা নেই, আমি মুছে আমি করছি, তোমরা লেখো মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব ও দায়। এখন এই মালিকানা সত্ত্ব ও দায় সমূহ এটার আন্ডারে প্রথমে লেখো মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব না তোমাদের প্রশ্নে প্রদত্ত আছে, তাহলে সেখানে লেখো প্রশ্নে প্রদত্ত। কত দেওয়া আছে বলো তো? 1,06,500 টাকা। তাহলে এখন দীর্ঘমেয়াদী দায় কিন্তু তোমাদের এই অঙ্কে নেই, তাহলে স্বল্পমেয়াদী দায় লেখো। স্বল্পমেয়াদী, স্বল্পমেয়াদী দায়। এই 5,000 তারপরে ব্যাংক জমাতিরিক্তের বকেয়া সুদ, এটাও স্বল্পমেয়াদী দায়। লেখো ব্যাংক জমাতিরিক্তের বকেয়া সুদ। এটা আমরা আগেই ক্যালকুলেশন করেছিলাম, এখানে শুধু বসায় দিব 2,500 টাকা। 2,500। ব্যাংক জমাতিরিক্ত এটাও লিখতে পারো, ব্যাংক জমাতিরিক্ত এটাও চলতি দায়, মানে স্বল্পমেয়াদী দায়। ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে 40,000 টাকা। তাহলে এই যে আমাদের স্বল্পমেয়াদী দায় এই তিনটা আমি, তাহলে তিনটা আমরা যোগ করে আমরা লিখবো 1,32,500। 1,32,500। এখন এই দুইটা আমরা যোগ করলে হবে, দেখো আমার মনে হয় 2,39,000 হয়, 2,39,000। এটার নাম দিবা মালিকানা সত্ত্ব ও মোট দায়। লেখো সুতরাং এই মালিকানা সত্ত্ব ও মোট দায় এত টাকা। তারপরে কি করবো, এইভাবে অঙ্কটাকে হিসাবটাকে ক্লোজ করে এই নিচে একটু
উত্তরটা লিখে দিন কষ্ট করে। সুতরাং এই আর্থিক অবস্থা বিবরণী বিবরণীর যোগফল 2,39,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আর্থিক অবস্থার বিবরণী আমরা উপরে দুইটা সম্পদ আর নিচে হচ্ছে মালিকানা সত্ত্ব ও দায়, উভয় অংশ যদি মিলে যায় তাহলে স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয় আমাদের আর্থিক বিবরণী হয়েছে। আর যদি না মিলে তাহলে তো তোমরা নিশ্চয়ই জানো যে অংশে কম হবে সে অংশে অনিশ্চিত হিসাব লিখে অতটুকু পরিমাণ টাকা লিখে মিলকরণ করে দিবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ঠিক এরকমই একটি আমি বাড়ির কাজ দিব। তোমরা এটা বাড়ির কাজটা লিখে ফেলো, অবশ্যই ঘরে থাকবে এবং বাড়ির কাজটা আনন্দের সাথে করে রাখবে, আর আমি পরবর্তীতে এটা দেখবো। তাহলে লেখো বাড়ির কাজ, আমি মুছে দিচ্ছি। তোমরা প্রথমে তোমরা লেখো এই বাড়ির কাজ মূল বই থেকেই করবা। এক, বহু নির্বাচন। বহু নির্বাচনীকে কিন্তু অবহেলা করবা না। তোমরা যেহেতু দশম শ্রেণীর শিক্ষার্থী, স্যারে যে বহু নির্বাচনী দিচ্ছে এটা অনুশীলন বই থেকেই দিই সবসময় আমি। এখন এগুলি শিখে ফেলো, আর সামনে আমরা টেস্ট পেপার থেকে বা মেইন বই থেকে নিজে তৈরি করতে বলবো। এখন আমি অনুশীলনীর তোমাদের যে আছে 15টা আছে, বেশি না, এই বহু নির্বাচনী 1 থেকে 15 এই বাড়ির কাজ। 2, সৃজনশীল প্রশ্ন লেখো। সৃজনশীল প্রশ্ন তোমরা করবা 6 নম্বর সমস্যাটা। 6 নম্বর সমস্যাটা আমি শতদল এন্টারপ্রাইজ, এই সমস্যাটা তোমরা তিনটাই করবা। 6 নম্বরে ক, খ, গ। শতদল এন্টারপ্রাইজ। এই শতদল এন্টারপ্রাইজের এই অঙ্কটা তোমরা অবশ্যই কিন্তু বাড়ির কাজ করবা। আর এই অঙ্কটা কিন্তু আমি যে এইমাত্র যে সমস্যাটা করাইলাম ঠিক সেরকমই বিক্রিত পণ্যের ব্যয় ক্যালকুলেশন করবা, তারপরে বিশদ আয় বিবরণী প্রস্তুত করবা, তারপরে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করবা। আমি আবারও বলছি, কিন্তু এই দশম অধ্যায় থেকে বাধ্যতামূলকভাবে তোমাদের অঙ্ক এই হিসাব কয়টা থাকে? 2টা। তাহলে এটা এমন ভাবে প্র্যাকটিস করবা, এমন ভাবে অনুশীলন করবা। এই মেইন বইয়ে, মূল বইয়ে অনুশীলন কয়টা আছে? টোটাল 12টা। এই 12টা বারবার করবা। আমি আবারও বলছি, কিন্তু মানে যত বেশি অনুশীলন তত বেশি কি পারফেক্ট। এই কারণে অবহেলা করবা না, আনন্দের সাথে করবা। প্রথমে আমি বলবো যে এই বাড়ির কাজ 6 নম্বরটা করে ফেলবা। আর এই করোনাকালীন সময়ে নিশ্চয়ই বাসায় থাকবা, মা বাবাকে সহযোগিতা করবা, মা বাবার কথা শুনবা, আর শিক্ষক হিসেবে আমার নির্দেশনাগুলি অনুসরণ করবা। সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।